হ্যাঁ, এখানে 1 নম্বর প্রশ্নটি রয়েছে যে √1 প্লাস √1 এর বর্গ কত। তাহলে এইরকম প্রশ্নগুলোকে আমরা দুই রকমভাবে করতে পারি, একটা হলো সূত্র দ্বারা আর একটা হলো সহজ নিয়মে। ওকে, তাহলে এটাকে আমরা সহজ নিয়মে করব। যদি আমরা কোনো চলক a প্লাস a করি তাহলে কত হয় 2a। তাহলে এখানে আসে কত √1 প্লাস √1, এটাকে আমরা এটাকে a কল্পনা করলাম। তাহলে a প্লাস a করলে যেমন 2a হয় সেরকম √1 প্লাস √1 করলে কত হবে 2√1। ওকে, এখন বলেছে যে কী করতে, বর্গ করতে। তাহলে বর্গ করার জন্য আমরা এখানে একটা কী চিহ্ন দেবো, স্কোয়ার দেবো। কী দেবো, স্কোয়ার দেবো। ওকে, তাহলে এখন আমরা জানি যে যদি যেমন হচ্ছে এখানে 2a তার উপর স্কোয়ার থাকে তাহলে একবার 2-এর উপর স্কোয়ার হবে, একবার এর উপর স্কোয়ার হবে। সেরকমভাবে এখানে একবার 2-এর উপর স্কোয়ার হবে আর একবার √1-এর উপরও স্কোয়ার হবে। তাহলে এখানে 2-এর উপর স্কোয়ার করলে কত হবে, 2 × 4। আর √1-এর উপর স্কোয়ার করলে স্কোয়ার আর রুট কেটে যাবে, থাকবে কত 1। তাহলে 4 × 4। তাহলে আমাদের এই প্রশ্নটার উত্তর কত হবে, এই প্রশ্নটার উত্তর 4। আশা করি বোঝা গিয়েছে। এরপর 2 নম্বর প্রশ্নটি রয়েছে 2 + 4 + 8 + 16। ওকে, 2 + 4 8 + 16 এই ধারাটির দশম পদ কত। এটার আমাদের দুইটা নিয়ম রয়েছে, একটা হলো সূত্র দ্বারা আর একটা হলো আমরা অঙ্কটাকে বিস্তারিত করে। ওকে, তাহলে এটাকে আমরা যদি বিস্তারিতভাবে করি এইভাবে সিরিয়ালে 2 + 4 + 8 + 16, অর্থাৎ এখানে বুঝতে হবে যে 2-এর এখানে কি করা হয়েছে, 2 দ্বারা কি গুণ করে ডাবল করা হয়েছে। তাহলে 4-এর সাথে 2 দ্বারা গুণ করে কী হয়েছে, ডাবল। 8-এর সাথে 2 দ্বারা গুণ করে কী হয়েছে, ডাবল করা হয়েছে। তাহলে এখানে পরে 16-এর সাথে 2 দ্বারা গুণ করে কত হবে 32। এরপর সাথে আবার +2 করে কত হবে 64। এরপর আবার 2 দ্বারা গুণ করলে কত হবে 64 × 2 = 128। এরপর আবার 2 দ্বারা গুণ করলে কত হবে 256। 1 2 3 4 5 6 7 8 256-র পরে আবার 2 দ্বারা গুণ করলে কত হবে 512। 512-কে আবার 2 দ্বারা গুণ করলে কত হবে 1024। তাহলে দশম পদটি কত হচ্ছে 1024। তাহলে এই অঙ্কটিকে আমরা এখন সূত্র দ্বারা করে দেখাবো। তাহলে এটাকে আগে বুঝতে হবে এই ধারাটি সমান্তর ধারা না গুণোত্তর ধারা, সমান্তর ধারা না গুণোত্তর ধারা। তাহলে এখানে সমান্তর ধারা মানে এখানে বুঝতে হবে যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলে প্রত্যেকটা পদের অন্তরটা অর্থাৎ বিয়োগ ফলটা সমান হবে। 4 থেকে 2 বাদ দিলে 2 হয়, 8 থেকে 4 বাদ দিলে 4 হয়, কিন্তু এখানে পার্থক্যটা সমান না। সেই জন্য আমরা কী করবো, এটাকে দেখবো যে এটা গুণোত্তর ধারা কি না। তাহলে গুণোত্তর ধারার জন্য আমরা এখানে আর পাবো, আর হচ্ছে মানে পরপদ ভাগ পুরোপদ। 4 ভাগ 2 করলে কত হয় 2, 8 ভাগ 4 করলে 2, 16 ভাগ 8 করলে 2। ওকে, তাহলে এখানে প্রত্যেকটা আর এর মান কত পাচ্ছি 2 পাচ্ছি। এখানে প্রথম পদ বলতে এ বলতে কত এখানে 2। ওকে, তাহলে আমরা এ পাইছি আর পাইছি। এখানে এন এর মান কত হবে, এন বলতে কত পদ বলেছে দশম পদ, তাহলে এন এর মান হবে 10। ওকে, তাহলে আমরা পদ নির্ণয় গুণোত্তর ধারার পদ নির্ণয় সূত্র জানি, পদ নির্ণয় এ r⁴n-1 a × r⁴n-1। তাহলে এর মান কত পাইছি, প্রথম পদ 2। এরপর আর বলতে অনুপাত কত, আরকে সাধারণ অনুপাত বলা হয় আর ডিকে সাধারণ অন্তর বলা হয়। ওকে, তাহলে আর এর মান হচ্ছে 2, এন এর মান হচ্ছে দশম পদ মানে 10 - 1। তাহলে এখান থেকে আমরা পেলাম 2, আর এখান থেকে 10 থেকে 1 বাদ দিলে কত হবে 9। তাহলে এখানে আমরা 2 × 2⁹ কত হবে, 2⁹ আমরা যদি ক্যালকুলেটারে ফেলি তখন সেটার মান হবে 512। কত হবে সেটা 512। ওকে, ইংলিশে লিখছি, দুঃখিত, 512। তাহলে 512-র সাথে আমরা যদি 2 গুণ করি কত হবে 1024। এই ছিল আমাদের উত্তর 1024, এখানে 1024। আমরা এই 2 নিয়মে অঙ্কটাকে সমাধান করতে পারবো। এরপর আমাদের প্রশ্ন রয়েছে 3 নম্বরটি রয়েছে যে 8x⁴0 + 8 × x⁴0। ওকে, অর্থাৎ আমরা যদি যে কোনো চলক বা যে কোনো সংখ্যা সহগ যদি পাই না কেন তার উপর যদি পাওয়ার বা মাত্রা শূন্য হয়, যেমন 2-এর উপর পাওয়ার বা মাত্রা শূন্য হলো বা চলকের উপর পাওয়ার বা মাত্রা শূন্য হয়, তাহলে তার মানটা আমাদের 1 হবে। অর্থাৎ যে কোনো কিছুর উপর যদি পাওয়ার বা মাত্রা আমরা এখানে কত দিই 0 দিই, তাহলে তার মানটা কত হবে 1 হবে। তাহলে এখানে 8x⁴0, তাহলে এই পুরোটা মিলে যদি মাথার উপর যদি কত আছে 0 আছে, অর্থাৎ মাত্রার বা পাওয়ারটা কত আছে 0, তাহলে তার মান কত হবে 1 প্লাস এখানে আছে কত 8 × x-এর উপর 0 মানে কত দেখাইলাম 1। তাহলে এখানে কত হবে 1 প্লাস 8-কে 8, 1 আর 1 যোগ করলে 1 আর 8 যোগ করলে কত হয় 9। এই ছিল আমাদের উত্তর 9। ওকে, এরপর 4 নম্বর প্রশ্নটি
4 নম্বর প্রশ্নটি সেমভাবে একটু খালি বুঝতে হবে তাহলেই হবে। এখানে যেমন পূর্বে একটি অঙ্কে দেখালাম এ বি দুইটি চলক, তার উপর যদি 2 দিতাম তাহলে কি হতো, একবার এ এর উপর স্কোয়ার হবে, একবার বি এর উপর হবে। সেমভাবে এই অঙ্কটাও এখানে √3 উপর একবার 4 হবে, √3 উপর পাওয়ার একবার 4 হবে এবং √5 উপর একবার পাওয়ার 4 হবে। তাহলে এখানে একটা জিনিস বুঝতে হবে যে ধরেন যে এখানে √a তার উপর স্কোয়ার করলাম, তাহলে স্কোয়ার রুট কাটলে a হয়। ওকে, অর্থাৎ এখানে √a কয়টা ছিল, 2টা ছিল। √a কয়টা ছিল, 2টা ছিল এখানে। ওকে, তাহলে এখানে 4 মানে এখানে √3 কয়টা আছে, 4টা আছে। তাহলে আমরা যদি 4টা √3 গুণ করি, 2টা √3 যদি গুণ করি আমাদের 3 হয়, আর 2টা গুণ করলে 3 হয়। তাহলে 3 3 এখানে আবার 3 আর 3 পাইলাম, তাহলে এই 3 3 গুণ করলে কত হবে, 9 হবে। ওকে, কত হবে, 9। এটা কিভাবে হলো, কারণ এখানে যে স্কোয়ার এই যে রুট আছে না, তাহলে আমরা √3 লিখবো, এখানে 2টা সেই জন্য এখানে পাওয়ার 2 দিব, স্কোয়ার রুট কাটা সেই জন্য আমরা পেলাম 3। ওকে, এরপর সেমভাবে তাহলে এটা কত হবে, 5 গুণ 5 মানে কত হবে, 25। তাহলে এখন এই দুটা গুণ করলে আমাদের যেটা অ্যান্সার সেটাই মান হবে। তাহলে 5 9 45 5 হাত থেকে 4 9 5 নং 45 5 হাত থেকে 4 9 2 18 আর 4 22 225। আশা করি বোঝা গিয়েছে। এরপর 5 নম্বর প্রশ্নটি ছিল যে 4x প্লাস 4x প্লাস 4x প্লাস 4x এর মান কত। এই অঙ্কটাকে আমরা এভাবে মনে রাখবো, a ইন্টু এ। মনে করি এখানে a এর উপর পাওয়ার বা মাত্রা বা কোনো সূচক, অর্থাৎ এখানে এই পাওয়ারগুলো কোনো কিছু নেই, মানে তার মানটা কত রয়েছে, সবসময় 1 রয়েছে। কত রয়েছে বললাম, 1। ওকে, তাহলে এখানে 1 যদি থাকে তাহলে আমরা জানি যে প্রত্যেকটি চলক যদি সেম হয় গুণের ক্ষেত্রে মাত্রাগুলোর যোগ হয়, তাহলে চলক সেম এবং মাত্রাগুলোর যোগ, তাহলে এখানে যোগ করে কত হলো, a3। সেমভাবে এখানে আমরা শিখব, এখানে গুণেরটা যে শিখালাম এখানে যোগেরটা বুঝতে হবে। তাহলে এখানে যে কয়টা ছিল, যেমন a প্লাস এ, তাহলে এখানে কয়টা ছিল, 1টা 2টা 3টা, তাহলে হলো কত, 3a, তাই না। তাহলে এখানে মনে রাখতে হবে যে এখানে সংখ্যা সহ প্রত্যেকটার 1 ধরে নিতে হবে, প্রত্যেকটা সংখ্যা সহ 1। তাহলে 1 2 3 4, তাহলে কয়টা হলো, 4 ইন্টু এখানে 4x। আশা করি এটা বোঝা গিয়েছে। এরপর এই যে প্রথমে যে নিয়মটা শিখিয়েছিলাম, সেমভাবে চলক এখানে না ধরে সংখ্যাটা সেম, তাহলে এর উপর কোনো কিছু নেই, মানে 1 আছে, তাহলে কত হবে, 1 প্লাস x। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, এই ছিল আমাদের 5টা প্রশ্নের অ্যান্সার। এরপর আমরা 6 নম্বর প্রশ্নটি দেখব। 6 নম্বর প্রশ্নটি আছে যে সেমভাবে পূর্বের 5 নম্বর প্রশ্নের মতো 3x 3x প্লাস 3x। তাহলে এখানে সংখ্যা সহ প্রত্যেকটার 1 যদি ধরি, 1 2 3, কয়টা থাকবে, 3টা, তার উপর আছে 3x। তাহলে এখানে কোনো কিছু নয়, মানে কত আছে, পাওয়ারটা 1 আছে, তাই না, 1 আছে। তাহলে এখানে 3 দিব, 1 প্লাস x। এই ছিল আমাদের অ্যান্সার এটার। ওকে, এরপর আমাদের 7 নম্বর প্রশ্নটি রয়েছে যে 9 36 81 140 পরবর্তী পদটি কত। ওকে, পরবর্তী পদ এখানে ভালো করে বুঝতে হবে, যেখানে 9 ছিল, 9 থেকে এখানে হয়েছে কত, 36, তারপরে হয়েছে 81, তারপরে 144। ওকে, এটা প্রথমে ধারাটার নিয়ম মনে রাখতে হবে, ধারা দিয়ে আসলে এটা কোন ধারাতে রয়েছে। এখানে 9, এখানে 36, এখানে 81, এখানে 144। তাহলে আমরা একটা সংখ্যাকে, যেমন হচ্ছে এখানে 3-এর উপর স্কোয়ার করলে কত হয়, 9। ওকে, এরপর এখানে যদি 3-এর উপর স্কোয়ার করলে 9 হয়, এরপরে 36, তাহলে এখানে কতর উপর, 3-এর উপর যদি আমরা এখানে যদি আমরা 6-এর উপর স্কোয়ার করি তাহলে হবে 36, এরপর এটাকে 9-এর উপর স্কোয়ার করলে হবে 81, এরপর এটাকে 12-এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে 144। অর্থাৎ এখানে 3-এর উপর একবার স্কোয়ার, একবার 6-এর উপর, একবার 9-এর উপর, একবার 12-এর উপর। তাহলে সেমভাবে অঙ্কটি হবে, এই যেহেতু এখানে 3 ছিল, 6 তারপর 9, 3 3 করে বাড়তেছে, তাহলে 12 আর 3 কত হবে, 15। তাহলে 15-এর উপর স্কোয়ার করলে পরবর্তী পদটি আমরা পেয়ে যাব। ওকে, তাহলে 15-এর উপর স্কোয়ার করলে কত হয়, 225 হয়। কত হয়, 225। ওকে, এটাকে আমরা স্কোয়ারটাকে গুণের নিয়মে মনে রাখতে পারি, বা এটাকে সহজ একটা নিয়ম রয়েছে, এভাবে আমরা গুণ করে সহজ নিয়ম করতে পারি। 5 5 25, 5 হাত থাকলে কত, 2। এরপর এখানে কি করবেন, এখানে সুন্দর করে এখানে গুণ করবেন, তাহলে এখানে হচ্ছে কত,
পাঁচ পাঁচ যোগ করলে পাঁচ 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 যোগ করলে 10, 10 আর হাতের 2 12, 2 হাত থাকলো 1, 1 এককে 1 আর হাতের 1 2, 225। এইভাবেও সহজ নিয়মে বর্গের গুণগুলো করা যায়। এটার জন্য আমি শর্ট একটা টিপস ক্লাস দিয়েছি যে বর্গের কিভাবে সহজ নিয়মে গুণ করা যায়, অর্থাৎ বড়োভাবে গুণ না করে জাস্ট এক লাইনে সমাধান করা যায়। এভাবে আমরা এটাকে সমাধান করে 225টা বের করলাম। ওকে, এরপর 8 নম্বর একটি প্রশ্ন রয়েছে যে পিতা পুত্রের, এই পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 80 বছর। এখানে পিতা পুত্র কয়জন? দুইজনের বয়সী সমষ্টি দেওয়া হচ্ছে 80 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে পুত্রের বয়স কত? ওকে, পিতার বয়স বলেছে পুত্রের বয়সের 3 গুণ। তাহলে এখানে আমরা কারটা ধরে নিব ছোট যেটা সেটা, তাহলে পিতার এখানে পুত্রের বয়সটা ধরবো, ধরি পুত্রের বয়স x বছর। পুত্রের বয়স কত ধরলাম? x বছর। তাহলে এখানে পিতার বয়স কত হবে? পিতার বয়স কত বলেছে? পুত্রের বয়সের 3 গুণ, তাহলে কত হবে? 3x বছর। যেহেতু এখানে সমষ্টির কথা বলা হয়েছে তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে এখানে লিখব যে এই যে পুত্রের বয়স যোগ পিতার বয়স, অর্থাৎ পিতা পুত্রের বয়সের সমষ্টি। তাহলে দুজনের সমষ্টি কত বছর? 80 বছর। তাহলে আমরা এখানে বা দিব। তাহলে x আর 3x যোগ করলে কত হবে? 4x সমান 80। এরপর বা দিব। তাহলে এখানে যেহেতু 4 এই এক্সের সাথে কি আছে অবস্থায়? গুণ অবস্থায়, তাহলে অবশ্যই কী হবে? ভাগ হবে। ওকে, 4 বলছে এখানে 4, বাংলায় 4। ওকে, একই কথা। x সমান 80, নিচে এই যে 4টাই পাশে গুণ আছে বসে যায়, ভাগ হবে। তাহলে 4 একে 4, 4 20 80। অতএব x সমান 20 বছর। তাহলে x বলতে কে? x বলতে পুত্রের বয়স। তাহলে এখানে আমরা লিখব কি? পুত্রের বয়স 20 বছর। আর এখানে পুত্রের বয়স চেয়েছে, পুত্রের বয়স আমাদের বের হয়ে গেছে। এখন আমরা করব পিতার বয়সটা দেখিয়ে দিই। পিতার বয়স 3x, অর্থাৎ আমরা কি করব? 3 গুণিত 20 সমান 3 20 60 বছর। আমরা এভাবে পিতার বয়স বের করতে পারি, অথবা মোট সমষ্টি 80 বছর থেকে পুত্রের বয়স 20 বছর বাদ দিলে আমরা 60 বছর পাবো। যে কোনো এক নেমে করলে হলো। ওকে, এরপর 9 নম্বর প্রশ্নটি রয়েছে পিতা পুত্রের ওপরই, তবে এইটা ভালো করে বুঝতে হবে যে পিতা ও 2 পুত্রের বয়সের গড়। এখানে আমাদের প্রশ্নটা গড় থেকে, আর ওখানে ছিল সমষ্টি থেকে, যে জন্য সহজ ছিল। এই প্রশ্নটাকে ভালোভাবে বুঝলে সমাধানটা করা যায়। এখানে পিতা এবং 2 পুত্র, এখানে বলতে পিতা আর 2 পুত্র কয়জন আছে? এখানে 3 জন লোক। কয়জন আছে এখানে? 3 জন। গড় দেওয়া হয়েছে 30 বছর। 2 পুত্রের বয়সের সমষ্টি দেওয়া হয়েছে 40 বছর, হলে পিতার বয়স কত? তাহলে এখানে আমরা গড়ের একটা সূত্র জানি। গড় সমান কি সূত্র জানি? সমষ্টি ভাগ সংখ্যা। সমষ্টি ভাগ সংখ্যা, বা সংখ্যা না বলে জন বলতে পারি। ওকে, একই কথা। তাহলে এখানে গড় দেওয়া হয়েছে 30 বছর। আমরা এখানে কি লিখতে পারি? গড় সমান পিতা ও 2 পুত্রের বয়সের সমষ্টিকে আমরা শুধু সমষ্টি লিখলাম, আর নিচে জন লিখলাম, কত জন। ওকে, তাহলে এখানে গড় দেওয়া হয়েছে আমাদের কত বছর? 30। গড় 30 বছর, সমষ্টি আমাদের বের করতে হবে, আর নিচে জন বলতে কতজন? পিতা আর 2 পুত্র মিলে 3 জন। তাহলে এখানে সমষ্টি কত হবে? সমষ্টি এটার একটা গুণ করলে 3 × 90 বছর, অর্থাৎ পিতা ও 2 পুত্রের বয়সের সমষ্টি 90 বছর পেয়েছি। তার মধ্যে আমরা 2 পুত্রের বয়সের সমষ্টি যদি 40 বছর পাই, তাহলে পিতার বয়স বের করতে পারবো। তাহলে পিতার বয়স কি হবে? পিতার বয়স সমান এই সমষ্টি থেকে 2 পুত্রের বয়সের সমষ্টি বাদ দিব, তাহলে যেটা হবে সেটা পিতার বয়স। তাহলে কত হচ্ছে? 90 থেকে 40 বাদ দিলে 50 বছর। এটাই ছিল আমাদের পিতার বয়স। এরপর 10 নম্বর প্রশ্নটি রয়েছে, কোনো পরীক্ষায় 40% পরীক্ষার্থী ইংরেজিতে এবং 26% পরীক্ষার্থী গণিতে এবং 15% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে? এই টাইপের অঙ্ককে আমরা 3টা নিয়মে শিখব। একটা হচ্ছে গ্রাফ দিয়ে, একটি অঙ্কের মাধ্যমে, আর একটা এমসিকিউ নিয়মে। ওকে, তাহলে এই প্রশ্নটা কোনো এত পার্সেন্ট পরীক্ষার্থী এত পার্সেন্ট ইংরেজিতে, আমরা একটা গ্রাফ আঁকালাম। এখানে বাংলাকে এটা আমরা বাংলা দিলাম, এটা উভয়, আর এটা হলো গণিতের কথা দিলাম। তাহলে 40% পরীক্ষার্থী, তাহলে এখানে 40, আর ইংরেজিতে 26%, আর 15% পরীক্ষার্থী উভয়। ওকে, তাহলে এই প্রশ্নে
উভয়, তাহলে পুরোটা আমি বাংলাটাকে রাখলাম আর উভয়টাকে বাদ দিয়ে দিলাম। তাহলে 40 থেকে 15 বাদ দিলে কত পাবো এখানে আমরা? 25। তারপর এখানে তো 15 আছে, এটাকে নিতেই হবে। এরপর শুধুমাত্র এই যে গণিতের কথা, তাহলে এখানে 15 বাদ দিলে আমরা পাবো কত? এখানে 11। তাহলে এখানে উভয় বিষয়ে পাশ করেছে, উভয় বিষয়ে পাশ করেছে সমান আমরা মোট কত পার্সেন্ট জানি? 100। 100 থেকে এখন এই 3টা যোগ করে বিয়োগ করে দিব। তাহলে 25 যোগ এখানে কত? 15 যোগ এখানে কত? 11। এভাবে করলে প্রশ্নটার অ্যান্সার আমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখন যোগ করি। 25 আর 15 কত হয়? 40। 40 আর 11 51, অর্থাৎ কত পার্সেন্ট? 49%। ওকে, 49% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে। এরপর এটাকে আমরা না বলে এটাকে যদি এমসিকিউ নিয়মে করি, তাহলে সোজা একদম 100 লিখব, লিখে বিয়োগ চিহ্ন দিয়ে এখানে বাংলা সাবজেক্টের জন্য বাংলা লিখলাম, ম্যাথ সাবজেক্টের জন্য ম্যাথ লিখলাম, আর উভয় সাবজেক্টের জন্য ধরো সি লিখলাম। ওকে, তাহলে এইভাবে এই সূত্রটাকে মনে রাখতে পারি। অর্থাৎ যে দুইটা সাবজেক্ট থাকবে সেই দুটো সাবজেক্টে যোগ করব, আর যেটা উভয় থাকবে সেটা বিয়োগ করব। সেটা থেকে মোট 100কে আমরা বিয়োগ করে দেব। তাহলে এখানে 100 মোট কত? বাংলাতে কত? 40, গণিতে 26, আর উভয় হলো 15। 100 বিয়োগ 40 আর 26 যোগ করলে কত হয়? 66 বিয়োগ 15। তাহলে এখানে কত হবে? 100, এখানে 66 এটা। ওকে, 66 থেকে 15 বাদ দিলে কত হয়? 51। তাহলে 100 থেকে 51 বাদ দিলে 49। ওকে, আর এটা এখানে সুন্দর করে পার্সেন্ট, কারণ প্রশ্নটা আমাদের পার্সেন্টে ছিল। ক্লিয়ার? এইভাবে আমরা 10টা প্রশ্নের সমাধান করলাম। এরপরে আরও 10টা প্রশ্ন নিয়ে সামনের দিন কোনো একদিন আলোচনা করা হবে। সকলকে ধন্যবাদ।